নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। এঁচোড় চিংড়ি বাঙালিদের একটা প্রসিদ্ধ এবং প্রচলিত রান্না। আপনারা আপনাদের বাড়িতে নিজেদের মতো করে এঁচোড় চিংড়ি নিশ্চয়ই রান্না করেন। আমি কিভাবে রান্না করি আজকে সেটাই শেয়ার করব। আর ছোটোখাটো কিছু টুকিটাকি জিনিস শেয়ার করব যাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। অনেকে বলে চাকু দিয়ে এঁচোড় কাটা খুব কষ্টদায়ক। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে চাকু দিয়ে এঁচোড় কিন্তু কাটা যায়। প্রথম এঁচোড়টাকে দু টুকরো করে নিয়ে এই ওপরের যে আঠার অংশটা, এটা একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু একদম টাটকা এঁচোড়টা, খুব বেশি পরিমাণ কষ বেরোচ্ছে। এই কষটা হাতে লাগলে ছাড়াতে মুশকিল যতই তেল মাখি, সেই জন্য আঠাটাকে টিস্যু পেপার দিয়ে সরিয়ে নিচ্ছি। যেই চাকু বা যেই চপার বোর্ডের ওপর কাটবেন এবং হাতে ভালো করে তেলটা মাখিয়ে নেবেন যাতে আঠাটা লেগে না যায়, আর লাগলেও ছাড়াতে সুবিধা হয়। এইভাবে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আর এঁচোড়টাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব, সমস্ত ময়লা যাতে চলে যায়। প্রথম কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম এঁচোড় আর আলু ভাজার জন্য। এঁচোড় চিংড়িতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতেই হবে, না হলে টেস্টটা কিন্তু সেভাবে খুলবে না। প্রথম তেলটা গরম করে আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আর তেলটা একটু ভালোভাবেই গরম করে নিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আলুটা লেগে না ধরে। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভেজে নেব। আলুটা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দিলাম। আগেই যদি নুনটা দিয়ে দিতাম তাহলে আলু থেকে জল ছাড়তো আর আলুটা ভাজার থেকে একটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসতো। সেই জন্য একটু ভাজার পর নুনটা দিয়ে দিলাম। এই ছোটোখাটো জিনিসগুলো রান্নার সময় খেয়াল রাখলে দেখবেন রান্না করতেও সুবিধা হয় আর রান্নার স্বাদটাও অনেকটা বেড়ে যায়। আলুগুলো প্রায় 60% কুকড হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যেহেতু আবার গ্রেভিতে রান্না হবে, পুরো সেদ্ধ হয়ে গেলে একটা থকথকে ব্যাপার হয়ে যাবে গ্রেভিতে, সেই জন্য একটু কম ভাজলাম। সেই একই তেলের মধ্যে এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এঁচোড় ভাপিয়ে রান্না করি না, আর এঁচোড়টা এমনিতেও কচি, সেই জন্য ভেজেই রান্না করব। মিডিয়াম টু লো ফ্লেমে এঁচোড়টাকেও আমি ভালোভাবে ভেজে নেব যাতে এঁচোড়টাও ভালোভাবে সফট হয়ে যায়। এঁচোড় ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিলে পরে এঁচোড়ের কালারটাও ভালো আসবে, আর এঁচোড়ের মধ্যে নুনের যে স্বাদ সেটাও এখন ঢুকে যাবে। এঁচোড়টা ভাজা হচ্ছে, সেই ফাঁকে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো। এবার ভালোভাবে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছ এমনিই সফট, আগে থেকে খুব বেশি আগে থেকে না ম্যারিনেট করে রাখলেও চলে। 5-7 মিনিট আগেই মেখে রাখলে নুনটা ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে। দেখুন, এঁচোড়টা কিন্তু খুব বেশি সফট এখানেও করিনি, কারণ পরে আবার রান্না হবে, সেখানেও অনেকটা সফট হয়ে যাবে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই একই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ ভাজার জন্য কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু নেড়ে চেড়ে তুলে নিলেই হবে। চিংড়ি মাছটা 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়েই তুলে নেব, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। একই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এঁচোড় চিংড়ির গ্রেভিটা তৈরি করব। প্রথমে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা, কিছুটা পরিমাণ দারচিনি, 2টো এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালোভাবে তেলের মধ্যে চলে আসে, আর 4-5টা লবঙ্গ। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি। এখানে একটু বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজ ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একটু ব্রাউন মানে গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে গ্রেভির টেস্ট কিন্তু তত বাড়বে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভাজলে পরে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, সেই জন্য বললাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কীরকম একটা গোল্ডেন ব্রাউন মতো কালার চলে এসছে, এই পরিমাণ কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ আদা রসুনের স্মেলটা না চলে যায়। এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে ভাজবেন, সেই জন্য ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজাটাই ভালো। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে চিনিটা দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য চিনিটা এত তাড়াতাড়ি দিয়ে দিলাম। রান্নার সময় কিন্তু এই মশলাটা কষানোটাই মেন ব্যাপার, সেই জন্য যত সুন্দরভাবে মশলা কষানো হবে তত সুন্দর রান্না হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো। পেঁয়াজ রসুনের রান্নাতে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি রাখবেন জিরে গুঁড়োর তুলনায়। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। এখন কিন্তু জল ব্যবহার করব না, মশলাটা একটু ভেজে নেব, সেই জন্য ফ্লেমটা লোতে রেখেছি। মশলাটা প্রায় 1 মিনিট মতো ভেজে নেব এই লো ফ্লেমে। এখানে জল দিচ্ছি না, কারণ আমি এখন টমেটো পিউরি ইউজ করব, সেই জন্য আগে থেকে জল দিলাম না। টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো পিউরির বদলে টমেটোটাকে ভালোভাবে কুচি করেও দিতে পারেন, কিন্তু টমেটোটা গলতে একটু সময় লাগবে, সেই জন্য পিউরি দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাটা কষাতেও খুব সুবিধা হয়। এই সময় ফ্লেমটা লো রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা এখন দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা সফট হয়ে পেঁয়াজের থেকেও খানিকটা জল বেরোবে, আর টমেটোটা যে দিয়েছি সেখান থেকেও যাতে জল বেরোয়, সেই জন্য নুনটা এখন দিলাম। পেঁয়াজ এবং টমেটোর থেকে যে জল বেরোবে সেটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকটা কষানোর পর দেখুন একটু তেল ছাড়তে শুরু করেছে, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আরেকটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবার জন্য। বারবার একই কথাই বলছি যে মশলাটা যত ধৈর্য ধরে সুন্দরভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। এই দেখুন কষাতে কষাতে ওপর থেকে কিন্তু তেলটা একটু আলাদা হয়ে আসছে, এই পর্যায়ে অবধি কষিয়ে নেবেন আর মাঝে মাঝে নেড়ে দেবেন যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলা কষানোর সময় ফ্লেমটা বারবার বলছি লোতে রাখবে, তাহলে কষাতে অনেক সুবিধা হবে। আর যদি মনে হয় মাঝে সাঝে একটু ঢাকনাও দিয়ে দিতে পারেন। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে ভাজা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এঁচোড় আর আলু দিয়েও কিন্তু মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় থেকেও কিন্তু সামান্য পরিমাণ জল ছাড়বে, সেই জলটা যতক্ষণ মজে না যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। দেখুন এঁচোড় থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে এসছে। এই পর্যায়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়েও আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ির রান্নাটা মেন ব্যাপারই হচ্ছে কষানো। কষানোটা যত সুন্দর হবে মশলাটা তত সুন্দর কিন্তু রান্নার টেস্ট হবে। গ্রেভিটা যেই পরিমাণ রাখবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে কিন্তু গ্রেভির টেস্টও বাড়বে।
ঠান্ডা জলের থেকে গরম জলটা গ্রেভিতে ইউজ করাই ভালো। আর যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ জলটা ব্যবহার করবেন, খুব বেশি আগে থেকে দিয়ে দেবেন না, কারণ হচ্ছে এঁচোড় আর আলু কিন্তু আগেই সফট হয়ে গেছে, ঝোলের মধ্যে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। কষাতে কষাতেই কিন্তু এটা অনেকটা সফট হয়ে যায়, সেই জন্য গ্রেভির পরিমাণ হিসেবে যেই পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ কিন্তু জলটা দেবেন। এঁচোড় চিংড়ি প্রায় শেষের দিকে, দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এঁচোড় চিংড়িতে অবশ্যই ঘিটা দিতে হবে, না হলে কিন্তু সেই ফ্লেভার আর টেস্ট কোনোটাই আসবে না। গরম মশলা আর ঘিটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেবো, কারণ আর বেশি ফোটানোর প্রয়োজন নেই, সবই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাক পর্যায়ে রয়েছে। এঁচোড় চিংড়ি কিন্তু রেডি টু সার্ভ। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর এঁচোড় চিংড়ির মজা নিন। যে কোনো লাঞ্চ বা ডিনারে এরকম গরম গরম এঁচোড় চিংড়ি আর সঙ্গে গরম গরম ভাত থাকলে আর কিছুই চাই না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে এরকম কোনো লোভনীয় রেসিপি নিয়ে।